সুপ্রিয় শিক্ষার্থীরা, মেকানিক্যাল পঞ্চম পর্বের ম্যানুফ্যাকচারিং প্রসেস ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের অধ্যায় হচ্ছে চতুর্থ অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে হট ওয়ার্কিং প্রক্রিয়া। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে অধ্যায় 2 কোল্ড ওয়ার্কিং, অধ্যায় 3 কোল্ড ওয়ার্কিংয়ে ব্যবহৃত বিভিন্ন প্রক্রিয়াসমূহ। তো হট ওয়ার্কিং আজকের এই অধ্যায়ে আমরা কী কী বিষয় জানবো, আগে আমরা সেগুলো জেনে নিই, তারপর হট ওয়ার্কিংয়ের বিভিন্ন প্রক্রিয়া বা হট ওয়ার্কিং কী এগুলো বিষয়ে আরও বিস্তারিত জানবো। আজকে আমরা যে সকল বিষয়ে জানার চেষ্টা করব সেগুলো হচ্ছে হট ওয়ার্কিং প্রক্রিয়া কী বা হট ওয়ার্কিং কাকে বলে, বিভিন্ন প্রকার হট ওয়ার্কিং প্রক্রিয়া কী কী সেগুলো, ধাতুর উপর হট ওয়ার্কিং প্রক্রিয়ার প্রভাবসমূহ কী, হট ওয়ার্কিং প্রক্রিয়ার সুবিধা এবং অসুবিধাসমূহ, হট ওয়ার্কিং আমরা শুরুতে এখন জেনে নেব হট ওয়ার্কিং কাকে বলে। হট ওয়ার্কিং কাকে বলে এটা জানার আগে আমরা পূর্বে কোল্ড ওয়ার্কিং কাকে বলে সেটা আরেকটু রিভিউ করে আসি। তো কোল্ড ওয়ার্কিংয়ের সংজ্ঞায় আমরা পড়েছিলাম যে যদি কোনো ধাতবকে তার রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের নিচে উত্তপ্ত করে কাঙ্ক্ষিত আকার আকৃতি প্রদান করা হয় তাহলে তাকে বলা হয় কোল্ড ওয়ার্কিং। তো হট ওয়ার্কিংয়ের ক্ষেত্রে একটু পার্থক্য, একই সংজ্ঞা শুধু একটু পার্থক্য, সেটা হচ্ছে যদি কোনো ধাতবকে তার রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের চেয়ে বেশি তাপমাত্রায় উত্তপ্ত করে কাঙ্ক্ষিত আকার আকৃতি প্রদান করা হয় তাহলে তাকে হট ওয়ার্কিং বলা হয়। তো পার্থক্যটুকু কোথায়? হট ওয়ার্কিংয়ের ক্ষেত্রে টেম্পারেচারটা দিতে হবে তার রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার টেম্পারেচারের চেয়ে বেশি তাপমাত্রায় ধাতবকে উত্তপ্ত করতে হবে। আর কোল্ড ওয়ার্কিংয়ের ক্ষেত্রে কী ছিল? ধাতবকে রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের চেয়ে কম তাপমাত্রায় উত্তপ্ত করে কাঙ্ক্ষিত আকার আকৃতি প্রদান করা। তাহলে হট ওয়ার্কিং সংখ্যাটা কী হবে? কোনো ধাতবকে তার রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের থেকে বেশি তাপমাত্রায় উত্তপ্ত করে কাঙ্ক্ষিত আকার আকৃতি প্রদান করা। উল্লেখ্য যে শুধু রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার থেকে বেশি তাপমাত্রায় উত্তপ্ত করেই কাঙ্ক্ষিত আকার আকৃতি প্রদান করা যাবে না, সেক্ষেত্রে বাহ্যিক বল প্রয়োগের প্রয়োজন হবে। তাহলে আরও একটু গুছালো সংজ্ঞা যদি বলতে চাই তাহলে বলতে হবে কোনো ধাতবকে তার রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের থেকে বেশি তাপমাত্রায় উত্তপ্ত করে বল প্রয়োগ করে কাঙ্ক্ষিত আকার আকৃতি প্রদান করাকে বলা হবে হট ওয়ার্কিং। এখানে আরেকটি বিষয় উল্লেখ্য, আমরা আগের অধ্যায়ে কোল্ড ওয়ার্কিংয়ের ক্ষেত্রে বলেছিলাম যে সচরাচর কোল্ড ওয়ার্কিং করা হয় রুম টেম্পারেচারে, আর স্ট্যান্ডার্ড রুম টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তো ধরে আমার কাছে যে ধাতব খণ্ডটুকু আছে তার রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সংজ্ঞায় বলা আছে যদি ধাতবকে তার রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার থেকে বেশি তাপমাত্রায় উত্তপ্ত করে এবং বল প্রয়োগ করে আকার আকৃতি দেই তাহলে আমরা সেটাকে বলবো হট ওয়ার্কিং। কিন্তু আমি বস্তুকে যদি এমন বেশি তাপ প্রয়োগ করে এটা ধাতব বস্তুটুকু তার অর্ধগলিত অবস্থায় উপনীত হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে হট ওয়ার্কিং হবে না। অর্থাৎ ধাতবকে রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার থেকে বেশি তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে সত্য, কিন্তু এত বেশি তাপমাত্রায় উত্তপ্ত করা যাবে না যে ধাতব গলিত অবস্থায় উপনীত হয়। এই বারটুকু বা এই সীমারেখাটুকু কিন্তু কোল্ড ওয়ার্কিংয়ের সংজ্ঞায় প্রযোজ্য ছিল না। কিন্তু যেহেতু এখানে বলা হয়েছে যে
রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার থেকে বেশি তাপমাত্রায় উত্তপ্ত করে। বেশি বলতে তো আমি যদি 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি তাহলে তো বেশি হবে না। এই ক্ষেত্রে বস্তুর রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের একটি বার বা সীমারেখা থাকে। ধরে নিলাম এবার এই ক্ষেত্রে বস্তুর রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার হচ্ছে 300 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এবার এই ধাতবটুকুকে এই 300 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে কাঙ্ক্ষিত আকার আকৃতি প্রদান করতে হবে। এটা এমন না যে রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের উপরে যা খুশি সেই তাপমাত্রাতেই উত্তপ্ত করে আকার আকৃতি প্রদান করলেই হবে, তাহলে সেই ক্ষেত্রে হট ওয়ার্কিং হবে না। যেমন আমরা যখন অলরেডি জানি যে কাস্টিংয়ের ক্ষেত্রে ধাতবকে গলিয়ে মোল্ডে ঢেলে কাঙ্ক্ষিত আকার আকৃতি প্রদান করা হয়। এখানে দুইটা বিষয় মিসিং। এক, রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার অতিক্রান্ত হয়েছে, কিন্তু এত বেশি অতিক্রান্ত হয়েছে যে রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের যে সীমা ছিল সেটা অতিক্রান্ত হয়েছে। আর দুই, বাহ্যিক বল প্রয়োগের প্রয়োজন হয় নাই, অর্থাৎ কাস্টিং কিন্তু হট ওয়ার্কিংয়ের প্রক্রিয়ার মধ্যে আসবে না। খুবই সেন্সিটিভ একটি টপিক, মনে রাখতে হবে যে কাস্টিং অর্থাৎ ধাতবকে গলিয়ে মোল্ডে ঢেলে কাঙ্ক্ষিত আকার আকৃতি হট ওয়ার্কিংয়ের আওতায় আসবে না। লিমিটেশন দুইটা। এক, রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারে যে সীমা আছে সেই সীমা থেকে অনেক বেশি হয়ে গেছে। দুই, বাহ্যিক বল প্রয়োগের কোনো প্রয়োজন হয় নাই। যাই হোক, তাহলে খুব গোছালো একটা সংজ্ঞা যদি বলি হট ওয়ার্কিংয়ের, তাহলে হবে ধাতবকে তার রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার থেকে বেশি কিন্তু অর্ধগলিত অবস্থা উপনীত হয় নাই এমন অবস্থায় আর কি উত্তপ্ত করে বাহ্যিক বল প্রয়োগে কাঙ্ক্ষিত আকার আকৃতি প্রদান করাকে বলা হবে হট ওয়ার্কিং প্রক্রিয়া। তাহলে আমরা জানলাম হট ওয়ার্কিং প্রক্রিয়া কি বা হট ওয়ার্কিং প্রক্রিয়া কাকে বলে। এখন আমরা জানব বিভিন্ন প্রকার হট ওয়ার্কিং প্রক্রিয়াগুলো কি কি। বিভিন্ন প্রকার হট ওয়ার্কিং প্রক্রিয়ার সময়ের মধ্যে অন্যতম হচ্ছে রোলিং, ফোর্জিং, পাইপ ওয়েল্ডিং, পিয়ার্সিং, ড্রয়িং বা কাপিং, স্পিনিং, এক্সট্রুশন। তো আমাদের পরবর্তী অধ্যায়ে এই বিভিন্ন হট ওয়ার্কিং প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। আমাদের এই অধ্যায়ে আলোচনা শুধুমাত্র সীমাবদ্ধ হট ওয়ার্কিং কাকে বলে এবং হট ওয়ার্কিং প্রক্রিয়াসমূহ কী কী। আর পঞ্চম অধ্যায়ে হট ওয়ার্কিংয়ের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। তাই আমরা এই অধ্যায়ে শুধুমাত্র হট ওয়ার্কিংয়ের বিভিন্ন যে প্রক্রিয়াগুলো আছে শুধু সেগুলোই জানব। পরবর্তী অধ্যায়ে আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত সচিত্র ব্যাখ্যা জানব। এখন আমরা জানব ধাতুর উপর হট ওয়ার্কিং প্রক্রিয়ার প্রভাব নিয়ে, অর্থাৎ ধাতুর উপর হট ওয়ার্কিং প্রক্রিয়া করলে ধাতুর উপর কী কী প্রভাব সৃষ্টি হয় সে বিষয়ে। ধাতবের উপর হট ওয়ার্কিং প্রক্রিয়ার প্রভাবসমূহ। কোনো ধাতবের উপর যদি হট ওয়ার্কিং প্রক্রিয়া করা হয় তাহলে তার গ্রিডকে সেগুলো তাকে হট ওয়ার্কিং প্রক্রিয়ায় নেওয়া হয়। দ্বিতীয়ত, সহজে আকার আকৃতি দেওয়া যায়। সহজেই বোঝা যাচ্ছে যে হট ওয়ার্কিং প্রক্রিয়ায় যেহেতু ধাতবকে উত্তপ্ত করা হয় তাই সহজেই একে বিভিন্ন আকার আকৃতি দেওয়া যায়। তৃতীয়ত, ব্লো হোল বা পোরোসিটি বা এয়ার গ্যাপ বা গ্যাস পকেট যেগুলো থাকে সেগুলো দূর হয়। অর্থাৎ আমার কাছে যে মেটালটুকু আছে যদি সেটা কাস্টিং প্রক্রিয়ায় তৈরি হয়ে থাকে তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় ধাতবের ভিতরে কোনো একটা অংশে একটা এয়ার বাবল বা ব্লো হোল বা গ্যাস পকেট রয়ে গেছে, অর্থাৎ ভিতরে ফাঁপা অংশ রয়ে গেছে। বাতাস এই পর্যন্ত এসে যখন আসে তখন এটা স্প্লিট স্টেটে চলে যায়, তখন মাঝখানে বাতাসটুকু আটকা পড়ে যায়। এটা হচ্ছে ব্লো হোল বা গ্যাস পকেট, বিভিন্ন নামে নামকরণ করা হয়, এরকম থেকে যায়। যখন এটাকে আবার রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারে উত্তপ্ত করা হয় এবং রোলারের মধ্য দিয়ে নেওয়া হয় তখন এটার থিকনেস কমে যায়, কিন্তু এই ব্লো হোলটা তখন চাপে
বন্ধ হয়ে যায় বা বের হয়ে যায়, তখন আর থাকে না, অর্থাৎ ব্লো হোল এভাবে দূর হয়ে যায়। চাপ প্রয়োগ করলে যদি এটা টেকনোলজি থেকে থাকে, এখান থেকে এখানে 50 mm, এই পাশে যদি আসে 20, খুব স্পষ্ট দেখতে যাচ্ছে যদি মাঝখানে যে কোনো একটা ফাঁকা অংশ থেকে থাকে, তাহলে রোলারের মাঝখানে যখন যাবে তখন চাপে পৃষ্ঠে হয়ে সেটা বন্ধ হয়ে যাবে, থাকবে না। এভাবে ব্লো হোল দূর হয়, রেসিডুয়াল স্ট্রেস কমে যায়। অর্থাৎ যদি এই মেটালটুকু কোল্ড ওয়ার্কিং প্রক্রিয়ায় তৈরি হয়ে থাকে বা এসে থাকে কোনো একটা কাঙ্ক্ষিত প্রোডাক্ট, তাহলে এর মধ্যে যে আটকে পড়া বা আভ্যন্তরীণ যে স্ট্রেসটুকু থেকে থাকে, সেটার কারণে এর ভঙ্গুরতা বা ব্রিটলনেস খুব বেড়ে যায়। কিন্তু এটাকে যদি রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারে উত্তপ্ত করে রোলিং করা হয়, তাহলে তার আভ্যন্তরীণ যে পীড়ন বা রেসিডুয়াল স্ট্রেস সেটা কমে যায় এবং দূর হয়ে যায়, অনেক বেশিরভাগ ক্ষেত্রেই কমে যায়। আর এরপরও যদি কিছুটা রয়ে যায়, সেক্ষেত্রে হিট ট্রিটমেন্ট করা হয়। আমরা আমাদের অন্য কোনো এক সেমিস্টারে হিট ট্রিটমেন্ট নামে একটা বই থাকবে, সেখান থেকে এই আভ্যন্তরীণ পীড়ন বা রেসিডুয়াল স্ট্রেস বা হিট ট্রিটমেন্ট সম্পর্কে বিস্তারিত আরও জানতে পারবো। গ্রেনের আকার পরিবর্তন হয়, ইতিমধ্যে আমরা এটা বলে ফেলেছি যে গ্রেনের আকার আকৃতি কীভাবে পরিবর্তন হয়। যেমন যেটা রোলিং করা হয় নাই বা হট ওয়ার্কিং করা হয় নাই, তার গ্রেন স্ট্রাকচার যদি বড় থাকে বা শেপ যদি বড় থেকে থাকে, সেটা লম্বাটে বা ছোটো হয়ে যায়। সেটা এই হচ্ছে আমাদের হট ওয়ার্কিংয়ে বিভিন্ন প্রভাবসমূহ। এখন আমরা জানব যে হট ওয়ার্কিং প্রক্রিয়ার সুবিধাসমূহ কী কী। তো আগের আলোচনার মতোই এখানে অনেক কিছুই কমন। হট ওয়ার্কিং প্রক্রিয়ার সুবিধা: সহজে আকার আকৃতি প্রদান করা যায়, যেহেতু উত্তপ্ত করা হয়, উত্তপ্ত করার কারণে ধাতু অনেকটা নরম হয়ে যায়, তাই সহজেই আকার আকৃতি দেওয়া যায়। ব্লো হোল বা পোরোসিটি দূর হয়, এটাও অলরেডি আমি বলে ফেলছি যে ব্লো হোল কীভাবে দূর হয় বা ব্লো হোল কী বা পোরোসিটি হচ্ছে যদি ধাতবের উপর কাস্টিং প্রক্রিয়ায় সাধারণত এটা এরকম হয়, যদি কোনো ধাতবের উপরে খুব ছোটো ছোটো পিট বা গর্ত থেকে থাকে, সেগুলোকে বলা হয় পোরোসিটি। স্ট্রেংথ বাড়ে, যেহেতু হট ওয়ার্কিং প্রক্রিয়ায় গ্রেন স্ট্রাকচারগুলোর পরিবর্তন হয় এবং ছোটো ছোটো হয়ে যায়, সেক্ষেত্রে ধাতবের স্ট্রেংথ বেড়ে যায়। উৎপাদনের হার বেশি এবং লাভজনক, স্পষ্টতই বোঝা যাচ্ছে যেহেতু সহজে আকার আকৃতি প্রদান করা যায়, তাই উৎপাদনের হার বেশি। যেহেতু উৎপাদনের হার বেশি, তাই লাভজনক। প্রায় সকল ধাতুর উপর প্রয়োগ করা যায়। কোল্ড ওয়ার্কিংয়ের একটি লিমিটেশন ছিল, হার্ড বা সকল ধাতুর উপর প্রয়োগ করা যেত না, তাহলে ফেটে যেত। যেহেতু হট ওয়ার্কিং প্রক্রিয়ায় তাপ প্রয়োগ করা হয়, তাই মোটামুটি প্রায় সকল ধাতুর উপরেই হট ওয়ার্কিং করা যায়। এখন আমরা জানব অসুবিধা সমূহ, অর্থাৎ কোল্ড ওয়ার্কিংয়ের কী কী অসুবিধা আছে সেগুলো। কোল্ড ওয়ার্কিং প্রক্রিয়ার কিছু অসুবিধা আছে, সেটা হচ্ছে সহজেই মরিচা পড়ে। অর্থাৎ যেহেতু কোনো একটা ধাতুকে উত্তপ্ত করা হয়, তাই সহজেই ধাতু বাতাসে বিদ্যমান অক্সিজেনের সংস্পর্শে এসে অক্সিডাইজড হয়ে যায়, অর্থাৎ সহজেই মরিচা পড়ে যায়। সাধারণত যে কোনো মেটালকে উত্তপ্ত করে রেখে দিলে সেটা অক্সিডাইজড হয়ে যায়, বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে সেটা অক্সিডাইজড হয়, অমসৃণ হয়। যেহেতু মরিচা পড়ে, রাস্ট পড়ে উপরে, তাই তল অমসৃণ হয়। হট ওয়ার্কিং প্রক্রিয়ায় ব্যবহৃত যন্ত্রপাতির দাম বেশি। কারণ কি? যেহেতু হট ওয়ার্কিং প্রক্রিয়ায় যে রোলার বা মেশিনগুলো ব্যবহার করা হবে, সেগুলো অনেক উত্তপ্ত ধাতু সংস্পর্শে আসে এবং অনেক উত্তপ্ত ধাতুকে ট্রিটমেন্ট করতে হয়, তাই যন্ত্রপাতি অনেক উচ্চ তাপে ধারণ ক্ষমতার সম্পন্ন হওয়া লাগবে, সেজন্য যন্ত্রপাতির দাম বেশি। যেহেতু যন্ত্রপাতিসমূহ উত্তপ্ত ধাতুর সংস্পর্শে এসে থাকে, তাই যন্ত্রপাতির আয়ু কম হয়ে থাকে। এই হচ্ছে হট ওয়ার্কিং প্রক্রিয়ার অসুবিধাসমূহ। এখন আমরা জানব পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে হট ওয়ার্কিং এবং কোল্ড ওয়ার্কিংয়ের মধ্যে পার্থক্য। ইতিমধ্যে আমরা জেনেছি যে হট ওয়ার্কিং
কি, হট ওয়ার্কিং প্রক্রিয়াসমূহ কী কী, কোল্ড ওয়ার্কিং কী এবং কোল্ড ওয়ার্কিং প্রক্রিয়াসমূহ কী কী। তাহলে যদি আমি পার্থক্য লিখতে গিয়ে লিখি যে হট ওয়ার্কিং কাকে বলে, সেই সংজ্ঞাটুকু লিখি যে ধাতবকে রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার থেকে বেশি তাপমাত্রায় উত্তপ্ত করে বল প্রক্রিয়া যখন কাঙ্ক্ষিত আকার আকৃতি প্রদান করা হয় তখন তাকে বলা হবে হট ওয়ার্কিং। ইতিমধ্যে আমরা যা আলোচনা করেছি তা থেকে দেওয়া সম্ভব। সিমিলারলি কোল্ড ওয়ার্কিংয়ের সংজ্ঞা আমরা জানি। এই আলোচনা থেকে আমরা অলরেডি জেনে ফেলেছি যে কোল্ড ওয়ার্কিংয়ের বিভিন্ন হট ওয়ার্কিংয়ের বিভিন্ন প্রক্রিয়াসমূহ। হট ওয়ার্কিংয়ের বিভিন্ন প্রক্রিয়াসমূহের মধ্যে হচ্ছে রোলিং, ফোর্জিং, পিয়ার্সিং, স্পিনিং, কাপিং, এগুলো। তো আমরা ইতিমধ্যে যেটুকু আলোচনা করেছি সেটুকু দিয়েই অন্ততপক্ষে আমাদের দুটি পার্থক্য লেখা সম্ভব। তৃতীয়ত, হট ওয়ার্কিং করা হয় রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের উপরের তাপমাত্রায়, এবং ইতিমধ্যে আমরা আলোচনা করেছি যে হট ওয়ার্কিং করার ফলে বস্তুর বা ধাতবের আভ্যন্তরীণ পীড়ন বা রেসিডুয়াল স্ট্রেস দূর হয়, এবং হট ওয়ার্কিং প্রক্রিয়া যদি তাপ প্রয়োগ করা হয় বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে অক্সিডাইজ হয়। যেহেতু অক্সিডাইজ হয় তাই অমসৃণ হয়। টুলিং, হ্যান্ডেলিং খরচ বেশি, যেহেতু অনেক উচ্চ তাপমাত্রা ধাতবের সংস্পর্শে এসে মেশিনগুলো কাজ করে থাকে তাই টুলিং এবং হ্যান্ডেলিং খরচ অনেক বেশি। কিন্তু কোল্ড ওয়ার্কিংয়ের ক্ষেত্রে কম। কোল্ড ওয়ার্কিংয়ের ক্ষেত্রে মসৃণ হয়, মরিচা পড়ে না। শুধু এগুলো কোল্ড ওয়ার্কিংয়ের ক্ষেত্রে লিখে দিলেই হবে। হট ওয়ার্কিং প্রায় সকল ধাতুর উপর প্রয়োগযোগ্য, কোল্ড ওয়ার্কিং সকল ধাতুর উপর প্রয়োগ করা যায় না। যদি আমরা একটু সারসংক্ষেপে বলি, হট ওয়ার্কিং এবং কোল্ড ওয়ার্কিংয়ের পার্থক্য কী? হট ওয়ার্কিং রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার থেকে বেশি তাপমাত্রায় করতে হয়, কোল্ড ওয়ার্কিং রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার থেকে কম তাপমাত্রায় করতে হয়। হট ওয়ার্কিং প্রক্রিয়ার ফলে বস্তুর বা ধাতবের রেসিডুয়াল বা আভ্যন্তরীণ পীড়ন দূর হয়। কোল্ড ওয়ার্কিংয়ের ক্ষেত্রে হট ওয়ার্কিংয়ের ফলে ধাতবের উপর মরিচা পড়ে, কোল্ড ওয়ার্কিংয়ের ক্ষেত্রে মরিচা পড়ে না। হট ওয়ার্কিংয়ের ফলে ধাতবের উপরিতল অমসৃণ হয় যেহেতু রাস্টিং হয়। কোল্ড ওয়ার্কিংয়ের ক্ষেত্রে এই ধরনের সমস্যা থাকে না। হট ওয়ার্কিংয়ের ক্ষেত্রে টুলিং এবং হ্যান্ডেলিং খরচ বেশি, কিন্তু কোল্ড ওয়ার্কিংয়ের ক্ষেত্রে খরচ কম। প্রায় সকল ধাতুর উপর হট ওয়ার্কিং করা যায়, কিন্তু সকল ধাতুর উপর কোল্ড ওয়ার্কিং করা যায় না। মোটামুটি এই 6টি সহজ পয়েন্ট লিখে দিলেও অনেকগুলো পয়েন্ট হয়ে যাবে। সাধারণত সংক্ষিপ্ত আকারে এই প্রশ্নটা আসে, হট ওয়ার্কিং এবং কোল্ড ওয়ার্কিংয়ের পার্থক্য। এখন আমরা জানবো রোলিং এবং ফোর্জিংয়ের মধ্যে পার্থক্য। রোলিং কি আর ফোর্জিং কি? নাম দেখে বোঝা যাচ্ছে রোলিং হচ্ছে রোলারের দুটি রোলার এর মধ্য দিয়ে যখন কোনো ধাতবকে চালনা করে তার থিকনেস বা পুরুত্ব কমানো হয়, এটা হচ্ছে রোলিং। আর ফোর্জিং হচ্ছে যখন কোনো ধাতবের উপর বল প্রয়োগ করে তার আকার আকৃতি, যেমন এই একটা বেসমেন্ট, এর উপর যদি এরকম একটা শীট রেখে চাপ প্রয়োগ করা হয়, মূলত এটা বলা হয় কাপিং। এখান থেকে যদি বল প্রয়োগ করা হয় এরকম একটা ডাই দিয়ে, এটা একটা শীট, আর এই সবটুকু হচ্ছে সলিড অংশ। এর উপর এইটাতে চাপ দিলে এরকম কাপের মতো তৈরি হয়ে যাবে, এটা বলা হয় কাপিং বা ড্রয়িং প্রসেস। এরকম কাপের মতো তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে মূলত ফোর্জিং প্রক্রিয়া। অর্থাৎ রোলিং হচ্ছে ঘূর্ণমান রোলারের সাহায্যে আকারটি প্রদান করা হয়, আর ডায়ের মাধ্যমে চাপ প্রয়োগ করে ফোর্জিং করা হয়। রোলিং আকৃতির জন্য সাধারণত 2 হাই মিল বা 3 হাই বা 4 হাই মিল ব্যবহার করা হয়। অর্থাৎ আমি যে এই ফিগারটুকু আঁকলাম এটাকে বলা হয় 2 হাই মিল, অর্থাৎ 2টি নীল বা রোলার ব্যবহার করা হয়। আর ফোর্জিংয়ের ক্ষেত্রে ডাই বা হ্যামার ব্যবহার করা হয়। এরকম বড় হ্যামার থাকে, হ্যামার দিয়ে চাপ প্রয়োগ করে আকার প্রদান করা হয়। এই হচ্ছে রোলিং এবং ফোর্জিংয়ের মধ্যে পার্থক্য।
এই হচ্ছে আমাদের আজকের চতুর্থ অধ্যায়ের আলোচনা। আজকে অধ্যায় থেকে আমরা যা কিছু জানলাম সেগুলো হচ্ছে অর্ডারিং প্রক্রিয়া, অর্থাৎ ধাতবকে তার রিক্রিস্টালাইজেশন তাপমাত্রার বেশি তাপমাত্রা করে বল প্রয়োগের কাঙ্ক্ষিত আকৃতি প্রদান করাকে বলা হয় অর্ডারিং। কুলার বিভিন্ন প্রকার অর্ডারিং প্রক্রিয়া, রোলিং, ফোর্জিং, পাইপিং, পিয়ার্সিং, এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার অর্ডারিং প্রক্রিয়া। ধাতুর উপর অর্ডারিং প্রক্রিয়ার প্রভাব সহজেই করা যায়, মরিচা পরে রাস্টিং হয়, এগুলো বিভিন্ন প্রকার সুবিধা নিয়ে আলোচনা করছি। হট ওয়ার্কিং এবং কোল্ড ওয়ার্কিংয়ের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করলাম, এবং রোলিং এবং ফোর্জিং। যাই হোক, বইয়ে এগুলো বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা আছে। অধ্যায় অনেক সহজ, একদমই সহজ এই অধ্যায়, নিজে নিজে পড়লে পারা যাবে। তোমরা বাসায় পড়াশোনা করবে, যদি না পারো আমাকে জানাবে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আরও কিছু জানাতে। এই হচ্ছে আমাদের আজকে অধ্যায়, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।